আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসাইন, ফিজিক্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের চিরায়ত বলবিদ্যার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় নম্বর লেকচারে হাজির হয়েছি। তো আজকে আমরা জটিল দোলকের জন্য যে ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণ ব্যবহার করতে হয় সেটা দেখব। অর্থাৎ ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণ ব্যবহার করে জটিল দোলকের গতির সমীকরণ নির্ণয় করো, এরকম যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য যারা সামনে পরীক্ষা দিবেন। তো এইটা হয়তো আপনার সরল দোলক, এই দুইটার একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। ওকে, তো যাই হোক, আজকে আমি বেশি কথা বলবো না, কারণ আমরা এর পূর্বেও একটা সরল দোলকের ভিডিও করেছি, ওইটার মধ্যে অনেক কথাবার্তা বলেছি। তো আজকে আমরা কি করব, আমরা যে জটিল দোলক এটার সংজ্ঞায়ও আমি যাব না, কারণ এটা আপনার বইয়ে দেখলেই পারবেন। তো ফার্স্টে আমরা এখানে একটু খেয়াল করি, আমি এরকম একটা চিত্র আঁকছি। অর্থাৎ জটিল দোলক হচ্ছে রিজিড বডি। ওকে, রিজিড বডি, তো অর্থাৎ যে কোনো একটা অনিয়মিত বস্তু হতে পারে, বা একটা 3D বা 3 ডাইমেনশনাল একটা বস্তু হতে পারে। কিন্তু আমরা সরল দোলকের ক্ষেত্রে দেখছিলাম যে একটা ববের ক্ষেত্রে আমরা একটা আপনার কি ছিল যে দুঃখিত, আমরা দেখছিলাম যে জ্বলন বিন্দু হতে একটা পয়েন্টে আমরা একটা বরহীন অনমনীয় বা অপ্রসারণশীল একটা সুতার মাধ্যমে যদি আমরা কোনো একটা বস্তুকে অবাধে চলতেই সেক্ষেত্রে সে যেই সিস্টেম তৈরি করবে সেখানে একটা সরল দোলক, আমরা এরকম ব্যবস্থাকে আমরা সরল দোলক বলছিলাম। তো এইটা কিন্তু আর এটা বিরাট তফাৎ আছে। ওকে, আমরা এটাকে জটিল দোলক বলবো, তার কারণ আমি বলতেছি। কারণ সরল দোলকের, আবার একটু খেয়াল করি, সরল দোলকের কিন্তু সমস্ত ভর কিন্তু এই ববটার মধ্যেই ছিল। বুঝতে পারছেন, সরল দোলকের ক্ষেত্রে সমস্ত ভর এই ববটা ছিল, কিন্তু এইটা তো আর একটা বব না, এটা তো একটা লোহার দণ্ডই চিন্তা করুন আপনি। তাহলে এই লোহার দণ্ডের এইখানে যেই ভর, এইখানে তো একই ভর, এইখানে একই ভর, এইখানে একই ভর, এইখানে একই ভর। অর্থাৎ এইটার যে প্রত্যেকটা জায়গায় যে কণাগুলো আছে তাদের প্রত্যেকের কি রয়েছে, ভর রয়েছে। ফলে এইখানে ভরটা শুধু এই অবস্থানে আছে, আর এইখানে কিন্তু সমস্ত জায়গায় ভরটা রয়েছে। তাহলে এইটার সেই পদ্ধতি আর এইটার পদ্ধতি কি সেম হবে না? এখানে একটু সামান্য একটু তফাৎ হচ্ছে। আমরা এইটার ক্ষেত্রে ভর কেন্দ্র হিসাব করব, অর্থাৎ সমস্ত ভর থাকলেও ভরটা আসলে কোথায় অ্যাপ্লাইটা করতেছে, কোথায় কার্যকর হচ্ছে, সেই জায়গা থেকে আমরা এই জিনিসটা সলভ করব। মনে করি আমরা এইখানে ভরটা কার্যকর হচ্ছে। ওকে, তাহলে আমরা যখন এই পেন্ডুলামটা বা কম্পাউন্ড পেন্ডুলাম বা জটিল যেই দোলকটা, সেটাকে যদি আমরা এরকম একটা হালকা থিটা কোণে প্রসারণ করে যদি ছেড়ে দিই, তাহলে এটা অবাধে ঝুলতে থাকবে, সমস্যা নেই। আমি আপনাদের জন্য একটা খেলনা জটিল দোলক বানিয়েছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এইখানে আমি কি করছি, আমি একটা কার্টুন থেকে এরকম শেপ করে একটা অংশ কেটে নিয়েছি, এইটার মতো প্রায় সেম। তো এখন আমি এটাকে এরকম একটা মনে করি যে একটা ঝুলন বিন্দু থেকে আমি এটার একটা পয়েন্ট আমি এটা ঝুলাবো, আমি এই বিন্দুতে এটাকে আটকেলাম। এবার এই বস্তুটার মতোই আমি কি করব, আমি হালকা একটু থিটা কোণে ছেড়ে দিব, ফলে সে কিন্তু কি করবে, সে প্রসারণ হতে থাকবে বা দোলন সম্পন্ন করবে। ওকে, এই যে এই 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 ব্যবস্থাটাই হচ্ছে জটিল দোলক। দেখুন আবার একটু খেয়াল করুন, আমি যদি এইভাবে ছেড়ে দিই তাহলে এইভাবে জিনিসটা দোলতে থাকবে। এই ব্যবস্থাটাকে আমরা জটিল দোলকের ব্যবস্থা বলতে পারি। তো এখন আমরা এইটা নিয়ে কাজ করব, এইখান থেকে আমরা কীভাবে ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণ ব্যবহার করে এইটার সমীকরণ নির্ণয় করব তা দেখব। তাহলে একটু খেয়াল করুন, এবার যদি আমি একটা এই বস্তুটাকে যদি এই দোলকটাকে যদি একটা লাইন কল্পনা করি, আমি যদি এটা একটা লাইনের মতো কল্পনা করি, তাহলে ব্যাপারটা এরকম না? আর এটা যদি mg হয়, কারণ এটা তো ফোর্স। ওকে, আর এটা তো জিরো বিন্দু যদি হয়, আর এই যে টোটাল এইখানে যে এইখান থেকে যে ভরকেন্দ্র এই অবস্থান থেকে এই অবস্থানের দৈর্ঘ্য যদি l হয়, তাহলে আমি এই চিত্রটাকে আমি এইভাবে আঁকছি। আশা করি বুঝতে পারছেন। তো আমরা তো আর অঙ্কর জন্য এই চিত্র নেব না, আমরা এটাতে বুঝলাম, আমরা এটা নিয়ে করব। ওকে, আমরা মনে করব যে জটিল দোলকটা xy সমতলে এটা কি করতেছে, দোলন করতেছে। ওকে, আচ্ছা, তো এবার কি করব, আমরা কি করেছিলাম প্রথমে, কিন্তু আমরা দেখছিলাম সরল দোলকের ক্ষেত্রে। তো আপনাদের যারা নতুন আসছেন এই ভিডিওতে, যারা আমার সরল দোলকের ভিডিওটা দেখেননি,
তারা প্রথমে সরল দোলকের ভিডিওটা দেখবেন, তারপরে এটা দেখবেন। তাহলে আপনি শুধু জাস্ট ভিডিও দেখে আপনি এই দুইটা প্রশ্ন আপনার ইজিলি পাইরা যাবেন। আমার মনে হয় না আপনার বেশি প্র্যাকটিসও করতে হবে, কারণ আমি যেভাবে বলেছি এভাবে আপনি জাস্ট সিকোয়েন্সটা মনে রাখলে আপনি এটা পরীক্ষা লিখতে পারবেন। দেখুন আমরা কি করব, আমরা এটার জন্য ফার্স্টে কি করব, গতিশক্তি নির্ণয় করব, তারপরে বিভব শক্তি নির্ণয় করব, তারপরে ল্যাগ্রাঞ্জিয়ান টি মাইনাস বি নির্ণয় করব, তারপরে ল্যাগ্রাঞ্জের সমীকরণ কি করব, ডিটি অফ ডেল এল বাই ডেল থিটা মাইনাস ডেল এল বাই ডেল থিটা, এটা এখানে একটু ডট আছে। ওকে, তো আমরা এই চারটা প্রসেস 1 2 3 4 এই চারটা প্রসেস যদি আপনি কাজে লাগাতে পারেন, এই তো শেষ, আপনার সলভ হয়ে গেছে। আপনি এটা যদি প্রশ্ন আসে কেন আপনি নাম্বার পাবেন না, আর এটা আসার সম্ভাবনা বেশি, সরল দোলক অথবা জটিল দোলকের যে কোনো একটা আসবে। তো এবার একটু খেয়াল করি, তাহলে আমরা কি করবো, ফার্স্টেই আমরা এই যে দোলকটা এটার জন্য আমরা কি করব, গতিশক্তি নির্ণয় করব। আমরা লিখি গতিশক্তি, সরি আমার হাতে লেগে খুবই বাজে, টি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, আমি এম বি স্কোয়ার রাখতে চাচ্ছি না, আমি এমটা রাখতে চাচ্ছি ঠিকই, কিন্তু আমি বি স্কোয়ারের পরিবর্তে এখানে আমি যদি এল থিটা ডট লিখে দেই বি এর পরিবর্তে, আর উপরে যেহেতু স্কোয়ারটা দিয়ে দিলাম, তাহলে আশা করি কারো আপত্তি থাকার কথা না, কারণ আমি সরল দোলকের ক্ষেত্রে এইখানে বি এর মান কেন এল থিটা ডট নিয়েছি এটা আমি খুব সুন্দরভাবে আপনার ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করে দিয়েছি। তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন যদি এখানে যদি না বুঝতে পারেন। হাফ এম আমি স্কোয়ারটা যদি দিয়ে দিই এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার। ওকে, আচ্ছা এইবার একটা কাজ করা যায়, আমরা যে জটিল দোলকটা নিয়েছিলাম, এই যে জটিল দোলকটা, সেই জটিল দোলকটা কী ছিল, ওইখানে কিন্তু একটা বিস্তার ছিল, ফলে ওই বিস্তারের পরিবর্তে একটা টর্ক সৃষ্টি হয়েছে ওইখানে, নাকি টর্ক সৃষ্টি হয়েছে এবং জড়তার ভ্রামকও তৈরি হয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা এই টার্মটাকে যদি আমরা জড়তার ভ্রামক হিসাবে পরিবর্তন করে দিই, তাহলে হাফ এম এল স্কোয়ার, এইটুকের মান হচ্ছে কি জড়তার ভ্রামক আই দিয়ে দিই যদি আমি, তাহলে আই থিটা ডট স্কোয়ার। ওকে, আমি এখানে লিখে দিই এম এল স্কোয়ার সমান সমান আই, এটা জড়তার ভ্রামক, আর এখানে সুতরাং ভি ইকুয়ালস টু এল থিটা ডট, একটু লিখে দিলাম। ওকে, আচ্ছা আমার গতিশক্তি কিন্তু নির্ণয় হয়ে গেছে। আমি কিন্তু জড়তার ভ্রামকটা এখানে নিচে কেন, এখানে কিন্তু টর্কের একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো সেই জিনিসটা আচ্ছা আমি একটু বলেই দিই, সমস্যা নেই, চাই ভিডিও খুব লম্বা হয়ে যায় তাই এত ডিটেলসে বলতে চাই না, একটু খেয়াল করুন। আমার এইটা ছিল আমার জটিল দোলক, আমি জটিল দোলকটা এই অবস্থানে আছে, ওকে ব্যালেন্স অবস্থায় আছে, মনে করি স্থির অবস্থায় আছে। আমি যখন এইখানে এই পজিশনে নিলাম, তখন কিন্তু এখানে একটা থিটা কোণের বিস্তার ঘটছে না, অবশ্যই এখানে কিন্তু কৌণিক একটা বিস্তার ঘটছে, মানে সরণ যেটা কৌণিক বিস্তার ঘটছে। ওকে, এই কৌণিক বিস্তারের কারণে আমরা যদি একটু খেয়াল করি, মনে করলাম এই যে ভারটা ছিল, আমরা এই বারটাকে যদি আমি এইদিকে ফোর্স করি, মানে আমি যদি এইদিকে নিয়ে যাই আর কি, ঠিক আছে, ফোর্স না চিন্তা করেন আপনারা, জাস্ট তীর চিহ্ন দিয়ে মনে করেন যে আমি এইদিকে জাস্ট এইটারে আমি এই পজিশন থেকে আমি এই পজিশনে নিয়ে যাব। ওকে, তাহলে কি হবে দেখুন, আমি কিন্তু নিতেছি এই দিকে ঠেলা দিছি ও এই দিকে যাচ্ছে। ওকে, এইখানে কিন্তু একটা থিটা বিস্তার করতেছে। ওকে, থিটা, তাহলে আমরা কি করতেছি, আমরা এই দিকে নেওয়ার ফলে একটা বিস্তার করতেছে। ওকে, এইখানে যে একটা টর্ক না, এখানে একটা জড়তার ভ্রামক সৃষ্টি হবে। আবার আমি যখন ছেড়ে দিব, খেয়াল করুন একটু, আমি যখন ছেড়ে দিব তখন জটিল দোলকটা কিন্তু আবার এই পজিশনে আসতে বাধ্য, এবং আমরা পিছনে চলে যাই, ওইটা চিন্তা না করি, আমরা চিন্তা করি এখানে ছিল, এখানে নিয়েছি, ছেড়ে দিয়েছি, আবার এখানে আসছে। তাহলে আমি বিস্তার ঘটাচ্ছি এইদিকে ফোর্স করে, কিন্তু ওর ছাইড়ে দিলে ও কিন্তু ফোর্স নিয়ে আবার এইদিকে আসতেছে। পয়েন্ট আশা করি বুঝতে পারছেন, ছাইড়ে দিলে কিন্তু ও আবার এইদিকে ব্যাক করতেছে। তাহলে এবার একটু খেয়াল করুন,
আমরা যদি এবার চিন্তা করি, আমি সরল দোলকটাকে এইদিকে নিয়ে যাব, বিস্তার ঘটাবো, তাহলে আমি যদি এই দিকে ধাক্কা দিই, দেখুন এই দিকে আমার বুড়ি আঙুলটা উপরের দিকে চিন্তা করতেছে, তাহলে এইভাবে দিলে উপরে, এইভাবে দিলে উপরে, এইভাবে হবে, তাহলে তার দিকটা উপরের দিকে বোঝাইতে চাইতেছে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে যখন আমরা এটা ছাইরা দিব তখন কিন্তু সে আবার পিছনে ব্যাক করবে, যখন ছাইরা দিব তখন সে আবার পিছনে ব্যাক করতেছে, যখন ছাইরা দেব পিছনে ব্যাক করে। তো পিছনে ব্যাক করা তার মানে কি? তার মানে আমি যদি ওরে এই পজিশনে ঠেলা দিই, অর্থাৎ এই অবস্থানে আছে আমি এইভাবে করলাম, এই অবস্থানে আছে আমি এইভাবে করলাম, তাহলে এইভাবে করলে কি হবে? দিকটা নিচের দিকে জানা। তাহলে কি হয়, এইখানে যে টর্কটা, সেই টর্কের মান ঋণাত্মক হয়, কারণ আমরা যেদিকে বল প্রয়োগ করছি টর্কটা তার বিপরীতে। আশা করি বুঝতে পারছেন। এই যে টর্কটা ঋণাত্মক হয়, যার ফলে আমরা এখানে দেখব যে বিভব শক্তিতেও আমরা কি করব, এখানে ঋণাত্মক নিব। আর এই তফাৎটার কারণেই শুধু সরল দোলক আর জটিল দোলকের প্রতিপাদনটা একটু চেঞ্জ হয়েছে, আর নাহলে দোনোটা সেম প্যাটার্ন। ওকে, এইখানে একটা ছোট্ট তফাৎ রয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আমি গাণিতিকভাবে দেখা দিচ্ছি। তো এবার একটু খেয়াল করুন, তাই আমি বলতেছি আর কি, এখানে যে আইটা কেন জড়তার ভ্রামক নিয়েছি। এইবার আমরা কি করব, আমরা কিন্তু বিভব শক্তি নির্ণয় করব। আমরা বিভব শক্তি ওকে, বি ইকুয়ালস টু mgh। আমরা কিন্তু জানি এটা বিভব শক্তি, কিন্তু এখানে এইচ বলতে আসলে কে? এখানে এইচ বলতে আসলে কেউ না। আমরা বারটা নিয়েছিলাম জটিল দোলকের ক্ষেত্রে, একটু খেয়াল করুন, এইখানে কিন্তু একটা ব্যাপার ঘটে গেছে। এখানে কিন্তু আমরা সকল জায়গার বস্তুর ক্ষেত্রে আমরা ভর কেন্দ্র হিসেব করছি, মনে করছিলাম ভরটা এইখানে আছে। ওকে, এই ভর কেন্দ্র হিসাব করার ফলে তারা যদি আমি থিটা কোণে বিস্তার করতে দিতাম, তাকে যদি আমি থিটা কোণে বিস্তার করতে দিতাম, তাহলে সে এই অবস্থানে আসতো। ওকে, এখানে থিটা কোণ বিস্তার করত, ফলে কি হইতো দেখুন, এইখানে আমরা যে ভর কেন্দ্রটা হিসাব করছি আর যে ঝুলন বিন্দুটা, তাহলে তার কিন্তু মূলত প্রসারণ এইটুক জায়গার মধ্যেই সীমাবদ্ধ। তাহলে আমরা এইচের মান কিন্তু আমরা এইটাই নেওয়ার কথা না। তার মানে কি, এইচের মান শুধু এই যে ও সি পর্যন্ত আমি এল এর মান নিছি, তাহলে এখানে এই এইচের পরিবর্তে যদি আমি এল নেই, আশা করি কারো সমস্যা হবে না। এল নিলাম, কিন্তু ভাইয়া এইখানেই শেষ না। এখানে যেহেতু এটা জটিল দোলক, তাই একটু জটিল, তো আমি আগেই বলেছি এইখানেই শেষ না। আচ্ছা, এই চিত্রটাকে যদি আমি একটু এইভাবে আঁকি, আপনাদের কি সমস্যা হবে? আশা করি হবে না। আচ্ছা, এইখানে হচ্ছে এল এর মান দিয়েছি আমরা, এখানে সি, এখানে যে কোনো একটা মান মনে করুন। আচ্ছা ঠিক আছে, এইখানে যদি আমরা থিটা নিই, তাহলে এইটা যদি ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী আমি করি, তাহলে ভূমি, এটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটা ইকুয়ালস টু কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অর্থাৎ অতিভুজ এল। তাহলে আমি এলটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এল কস থিটা কার মান? ভূমির মান। তাহলে ভূমির মান সমান কি হইতাছে? এল কস থিটা। আচ্ছা, তাহলে ভূমিটা ও থেকে এই যে এই পজিশন পর্যন্ত, তাহলে এইটাই ভূমি, তাহলে এইটার মান কত? এল কস থিটা হচ্ছে। ওকে, তাহলে আমরা যে এই যে এতটুকু পজিশনের জন্য নিলাম, তাহলে এইটার মানটা কি হবে? এল কস থিটা হবে না? কস থিটা। তাহলে কি ভাইয়া আমরা বিভব শক্তি এমজি এল কস থিটা নির্ণয় করে ফেললাম? না ভাইয়া, এখনো শেষ হয়নি, এখানে আরেকটা বেজাল আছে। সেইখানে হবে মাইনাস। এই যে মাইনাসটা, এই মাইনাসটাই যত নষ্টের মূল। কেন দেখুন ভাইয়া, এই যে মাইনাসটা, বিশ্বাস করেন আমি যখন এই সমস্যাটা নিয়ে স্টাডি করেছিলাম, এই মাইনাসটা যে আমাকে কি প্যারা দিছে, আমি প্রায় 1 সপ্তাহ পর্যন্ত এটা নিয়ে খুব চিন্তা করছিলাম। এখন ইভেন আমি অনেক টিচারকে আমি এই ব্যাপারগুলা নিয়ে আমি আস্ক করেছিলাম যে স্যার, সরল দোলকের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, আর জটিল দোলকের ক্ষেত্রে কেন এরকম, মাইনাস কেন? তো অনেকেই মানে এটার সঠিক অ্যান্সার আমাকে দিতে পারেনি। তবে আমার একটা টিচার, তিনি হচ্ছে বেলায়েত আহমেদ, আমার প্রায় ফিজিক্সের গুরুই ধরা যায়। তো সে আমার এই জিনিসটা সলভ করে দিয়েছিল। তো আচ্ছা, আমি একটু আপনাদের দেখাই কেন এটা মাইনাস হয়।
আমরা এই যে বস্তুটা চিন্তা করছিলাম, ওকে, আমরা কিন্তু এইটার এই যে বস্তুর ভরকেন্দ্র আমরা এইখানে চিন্তা করেছি, আর এটা ঝুলন বিন্দু। ওকে, আমরা কিন্তু বস্তুর এখানে যেই উচ্চতা, যেই এল কস থিটাটা, সেটা কিন্তু আমরা উপর থেকে নিছি। আমরা এই ঝুলন বিন্দু থেকে আমরা এই দিকে আমরা এটা হিসাব করেছি। অর্থাৎ কোনো কিছু উপর থেকে নিচে হিসাব করতে হইলে সেখানে বিভব শক্তিটা মাইনাস হয়ে যাইব, অর্থাৎ তার মানে দিকটা ঋণাত্মক দিক হিসাবে থাকবো। তাই দৈর্ঘ্যের মানটা ঋণাত্মকের দিকে যায়, পুরা আলটিমেটলি আপনার বিভব শক্তিটা ঋণাত্মক হয়ে যায়। অর্থাৎ আমি কি বললাম, আপনি যদি ভূমির থেকে উপরের দিকে একটা বিভব শক্তি হিসাব করেন তাহলে mgh, আপনি যদি উপর দিকে হিসাব করতে যান তখন -mgh, এরকমটাই ধরা যায়। কিন্তু আমি এটার আপনাদের আরেকটু ডিটেলস বুঝাইতে চাইতেছি। অর্থাৎ একটু খেয়াল রাখুন যে উপর থেকে নিচে ধরছে, তাই দিকটা বিপরীত, এজন্য মাইনাস। ওকে, আবার একটু খেয়াল করুন, আমার যে খেলনা যেই জটিল দোলকটা তৈরি করেছিলাম সেটার দিকে আবার চলে যাই। ওকে, তো এইবার একটু খেয়াল করুন, আমাদের জটিল দোলকটা এইভাবে কিন্তু এবার কিন্তু স্বাভাবিক অবস্থান আছে, আমি ছেড়ে দিলে সে তার নিয়ম অনুযায়ী দোলন করছে। আচ্ছা, এবার কথা, আমি যদি তার জ্বলন বিন্দু চেঞ্জ করে দেই, আমি যদি তার জ্বলন বিন্দু এই পাশে নিয়ে আসি, তখন কিন্তু এইটার যেই এইখানে রাখা অবস্থায় তার যেই কি জানি সেন্টার অফ মাস ছিল, অর্থাৎ ভরকেন্দ্র ছিল, সেই ভরকেন্দ্রটা এইবার কিন্তু সেম নাই। অর্থাৎ এই পজিশনে রাখলে যদি তার ভরকেন্দ্র এখানে থাকতো, এই পজিশনে রাখলে তার ভরকেন্দ্র অবশ্যই এখানে এসে পড়ছে, খুব উপরে এসে পড়ছে, নিচে আর নাই, কারণ উপরেও অনেক অংশ রয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা যদি এই জটিল দোলককে আবার যদি আমি এই পজিশনে জ্বলতে দেই, আচ্ছা এইবার আপনারা বলুন তো, আমি যদি এটা ছেড়ে দেই তাহলে কি ঘটবে? অর্থাৎ আমরা কিন্তু ঝুলন বিন্দু এবার চেঞ্জ করছি, আমরা উপর থেকে কিন্তু নিচে নামতাছি। খেয়াল করুন, আমরা উপর থেকে নিচে নামতাছি। আমি যদি এবার ছেড়ে দেই, সরি, আমার এখানে এটা একটু ঘর্ষণ বল কাজ করতেছে, তাহলে আমরা একটু প্রসারণ করে ছেড়ে দিলেই, মানে আমাদের যে এই যে প্রথম ঝুলন বিন্দু, সে উপরে থাকতেছে না, সে উপরে থাকবে না, কারণ তার সেন্টার অফ মাস এইবার এই নিচ থেকে, এই নিচ থেকে আগে এইখানে যদি রাখতাম, সেন্টার অফ মাস এইখানে ছিল, এইখানে রাখার ফলে সেন্টার অফ মাস উপরে এসে পড়ছে, যার কারণে বস্তুটা সে এবার বিপরীত দিকে টার্ন করতেছে। এই যে ব্যাপারটা, অর্থাৎ তার মানে কি, আমরা কিন্তু নিচের থেকে উপরে হিসাব করতে পারতেছি না, কারণ নিচে তার সেন্টার অফ মাস কোথায় আমি জানি না। তাই আমাদের হিসাবটা সবসময় করতে হবে ঝুলন বিন্দু থেকে। অর্থাৎ ঝুলন বিন্দু যখন এইখানে, তখন সে সুন্দর, ওকে ইজি, যখন এইখানে তখনও সে ইজি, ওকে ইজি। কিন্তু যখন তার ঝুলন বিন্দু আমি এইখানে রাখলাম, তখন যদি আমি ঝুলতে দিলাম, সে আমার সাথে অন্য বিহেভ করে ফেললো। তার মানে বোঝা গেল যে আমরা নিচ থেকে এই হিসাবটা করতে পারতেছি না। অর্থাৎ আমাদের যেই ঝুলন বিন্দু, উপরের থেকে তার সেন্টার অফ মাস কত আছে, কতটুকু আছে, এটা হিসাব করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি না বোঝা থাকেন, আরও 2-1বার ভিডিওটা দেখবেন। এরপরে তো আর কিছু করার নেই, আমি যা বুঝছি, যেটুকু বুঝছি আপনাদের বললাম। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। আমরা বিভব শক্তি পেয়ে গেছি, গতিশক্তি পেয়ে গেছি। এবার আমরা কি করব জানি, আমরা অবশ্যই ল্যাগ্রাঞ্জিয়ান নির্ণয় করব। ওকে, ল্যাগ্রাঞ্জিয়ান মানে কি, এল মাইনাস এল ইকুয়ালস টি মাইনাস বি। অর্থাৎ আমরা এবার হিসাব করব ল্যাগ্রাঞ্জিয়ান কি, এল ইকুয়ালস টু টি মাইনাস ভি। দেখুন এল এর মান কি আছে, হাফ আই থিটা ডট স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাই আমরা এম জি এল কস থিটা নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এই যে ল্যাগ্রাঞ্জিয়ানও আমরা পেয়ে গেলাম। এবার কি করব, আমরা এই ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশনের মাধ্যমে আমরা এটাকে ইনপুট করব। ওকে, তো আমি এবার একটু উপরের দিকে চলে যাই, এইটা আর লাগতেছে না আমাদের। আচ্ছা, আমরা তো শুধু ল্যাগ্রাঞ্জিয়ান পর্যন্ত বার করে ফেলছি। তো এবার একটু খেয়াল করুন, আমরা কি করব, আমরা এবার ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ নির্ণয় করব। আমরা এবার করব আমরা ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণের জন্য আমরা আরেকটু সহজে কাজ করে নিই। আমরা একটু কাজ করব ডেল এল ডিভাইডেড বাই ডেল থিটা ডট। আমরা এই অংশটুকুকে, এই যে ল্যাগ্রাঞ্জিয়ানকে আমরা থিটা ডটের সাপেক্ষে আমরা কী করব, পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে কি হয় দেখুন, আমাদের এইটা আর এটা কিন্তু আমাদের কি রাশি,
ধ্রুবক রাশি, তাইলে আমরা লিখে দিলাম হাফ আই। এবার যদি থিটাকে আমরা করি তাহলে পাওয়ারটা নিচে এসে যাইল, আর থিটা ইন্টু থিটা ডট রয়ে গেল। তাহলে কি হয়, এই টু টু কাটা যায়, তাহলে আই থিটা ডট থেকে যায়। অর্থাৎ থিটা ডটের সাপেক্ষে যদি ল্যাগ্রাঞ্জিয়ানকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি, এবার পার্শিয়াল ডেরিভেটিভ করবো শুধু থিটার সাপেক্ষে, একবার থিটা ডটের সাপেক্ষে একবার থিটার সাপেক্ষে, এই অংশটুকু এই এল এর মানটুকুকে আমরা ডেরিভেটিভ করতেছি। তাহলে প্রথম অংশে যেহেতু থিটা নাই, এটা কিন্তু থিটা ডট, একটু খেয়াল রাখবেন যে থিটা ডট আর থিটা কিন্তু এক জিনিস না, ফলে যেহেতু এখানে থিটা নাই এটার মান শূন্য। আর দেখুন আমাদের পরবর্তীতে কিন্তু থিটা ডট ছিল না, তাই এইটার মান আমি শূন্য নিছি, প্লাস শূন্য আমি দেই নাই আর কি, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এইখানে এবার কি করবো আমরা, তাহলে এবার শূন্য প্লাস ডাইরেক্ট আমি দিয়ে দিলাম। এবার এমজিএল এখানে কি আসলে দেখুন তো একটু হিসাব করে, এখানে একটু কি আমার ধ্রুবক রাশি এমজিএল, কিন্তু কস থিটা আমরা জানি কি, আমরা জানি মাইনাস সাইন থিটা। এখন মাইনাসটা আমি যদি সামনে আনি তাহলে আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। মাইনাস সাইন থিটার মাইন আমি সামনে এনে দিলাম। এইবার আমরা কি করব, আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণ, গতির সমীকরণ লিখব। ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ। ওকে, ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ কি ছিল, ডি ডিটি অফ del L by del theta dot minus del L by del theta equals to 0. ওকে, আমি এবার এই অংশটুকু মুছে দিই। আশা করি আপনারা খাতায় তুলে নিয়েছেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখেছেন। আর না তুললেও সমস্যা নেই, ভিডিওটা পজ করা যাবে, আপনারা পজ করে এটা দেখে নেবেন। এবার কি করব, আমরা এই যে ইনপুট এই দুইটার মান আমরা পাইছিলাম উপরে বসায় দিই। তাহলে ডি টি অফ আই থিটা ডট, আমি কিন্তু এই অংশটুকু এখানে বসাই দিছি, এটার মান মাইনাস, এইটার মান কিন্তু আমি মাইনাস এমজিএল, সরি কস না সাইন থিটা ইকুয়ালস টু 0, ডি ডিটি অফ, আচ্ছা এবার একটা কাজ করি, আমরা চাইলে এইটুকুর অংশ একটু করে দিতে পারি। তাহলে আমি এখানে ডিডিটি অফ রাখবো না, আমি ডাইরেক্ট এটা ডেরিভেটিভটা করে দিতে চাই। আই যেহেতু আমাদের ধ্রুবক রাশি, এটা আমরা করতে পারি না, তাহলে আমরা কি করতে পারবো, থিটা ডটের যদি টি এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করি তাহলে ডট দুইটা হয়ে যায়। আমরা জানি যে থিটাকে একবার টি এর সাপেক্ষে করলে থিটা ডট একটা হয়, দুইবার করলে দুইটা হয়। আমরা যেহেতু থিটা ডট একবার অলরেডি আছে, তার মানে একবার করা ছিল, আমি যদি এটাকে আবার করি তাহলে দুইটা ডট, এটা জানি অবশ্যই, আমি আশা করি আপনারা সবাই জানেন, যেহেতু ক্লাসিক্যাল ফিজিক্সে অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারে আসছেন, এটা জানার কথা, প্লাসে মাইনাসে প্লাস। ওকে, তাহলে এল সাইন থিটা ইকুয়ালস টু 0। এখন এই অংশ থেকে আমরা কি করতে পারি, আমি যদি এই অংশ থেকে যদি আইটা কমন নেই, জড়তার ভ্রামক আইটা, আমি যদি আইটা কমন নেই, থাকে কি থিটা ডাবল ডট প্লাস, দেখুন তো এমজিএল, নিচে কিন্তু একটা আই হয়ে যাবে, কেন হইতেছে আমি বুঝাচ্ছি। আর আমরা যদি এখানে একটু লিখে নিতে পারতাম, যদি সাইন থিটা ইকুয়ালস টু থিটা হয়, মানে এটা যদি থিটার পরিমাণটা, তো আমরা কিন্তু যেই দোলকটা নিয়েছিলাম থিটার পরিমাণটা খুবই কম থাকে ওখানে, যদি থিটার পরিমাণ যদি সাইন থিটা যদি থিটা হয়, তাহলে আমরা ডাইরেক্ট এটা থিটাই লিখে দিতে পারি, সাইন থিটার পরিবর্তে থিটা লিখে দিলাম ইকুয়ালস টু 0। এখন এই লাইনের থেকে আমি এই লাইনটা কীভাবে আসলে আমি একটু দেখা দিতেছি। আমি যদি মনে করি এখানে আমি একটু রাফ করতেছি, ওকে, আই ডাবল থিটা প্লাস এমজিএল, আচ্ছা আমি যদি উপরে একটা আই দেই নিচে একটা আই দেই, সমস্যা আছে, সাইন থিটা, আমার তো মনে হয় না ঠিক, কারণ এই আই কাটাকাটি যায়, এমজিএল সাইন থিটাই থাকা যায়। এইবার যদি আমি একটা আই কমন নিই, তাহলে থিটা ডাবল ডট প্লাস এমজিএল, উপরের আইটা তো কমন এসে পড়ছে, কিন্তু নিচে একটা আই রয়ে গেল, আর ওই সাইন থিটার পরে থিটা লিখে দিলাম ইকুয়াল টু 0। তো আশা করি এই যে এই অংশ, এই লাইন থেকে আমি এইভাবে পাইছি এই অংশটা, আপনারা বুঝতে পারছেন। এবার কি করা যায়, আমরা আইটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে থিটা ডাবল ডট প্লাস এমজিএল আই থিটা ইকুয়ালস টু 0, কারণ ওইটা 0 হয়ে যায় আইটা ওই পাশে গেলে। এবার এখানে একটু কথা আছে, এখানে কথা হচ্ছে যে এখানে
এখানে আমরা জানি কি ওমেগা স্কোয়ার সমান সমান mg l ডিভাইডেড বাই আই, এটা হচ্ছে ওমেগার মান। তাহলে আমরা এইটার পরিবর্তে যদি ওমেগা বসায় দিই, ওমেগা স্কোয়ারের মান হয়, তবে আচ্ছা এটা কি দেখা যাইতেছে? আচ্ছা আমি আবার একটু এই সাইডে লিখে দিই, কারণ বুঝতে পারতেছি না দেখা যায় কিনা বোর্ডে। এবার আমরা লিখে দিতে পারি এখানে ওমেগা স্কোয়ার যদি mg/l ডিভাইডেড বাই আই হয়, তবে আমরা লিখতে পারি এই সমীকরণের জন্য, তবে আমরা লিখতে পারি থিটা ডাবল ডট mg/l বাই আই এর পরিবর্তে আমি কি লিখে দেব, প্লাস ওমেগা স্কোয়ার সাথে কি ছিল থিটা ইকুয়ালস টু 0। আর এটাই কি, এটাই যৌগিক বা জটিল দোলকের সমীকরণ, অর্থাৎ এটাই ল্যাগ্রাঞ্জের সমীকরণ থেকে জটিল দোলকের সমীকরণ, অর্থাৎ জটিল দোলকের সমীকরণ, এটাই জটিল দোলকের সমীকরণ। অর্থাৎ এখানে দেখুন আমি ওমেগা স্কোয়ার mg/l আই কেন নিয়েছি, এটা কিন্তু ওমেগা স্কোয়ারের মান এইটুক, ঠিক আছে? তো আশা করি এইটা আপনারা অন্তত দেখাইতে লাগবো না যে এইটা যেমন এইটা এই ওমেগা স্কোয়ারটা এই mg/l বাই আই এর কী থাকে, সমান থাকে। তারপরেও যদি আপনাদের সমস্যা হয় আমাকে বলতে পারেন, আমি এটা আপনাকে দেখাই দিতে পারবো যে এটা কীভাবে এটা ওমেগা স্কোয়ারের মানে mg/l বাই আই হয়। তো আপনারা যদি এখানে এই প্রশ্নের জন্য কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের ফেসবুকের যেই লিঙ্ক আছে, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, সেই লিঙ্ক তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখানে অবশ্যই ফেসবুক পেজে ফলো করে যুক্ত হয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা গ্রো করার জন্য আপনাদেরই সাপোর্ট দরকার বেশি, আপনারা যদি শেয়ার কমেন্ট যদি করেন তাহলে তো চ্যানেলটা খুব তাড়াতাড়ি মানে উপরের দিকে আসবে। কারণ অনার্স লেভেলের এরকম ম্যাথমেটিক্যাল সমস্যা নিয়ে কেউ একটা বেশি ভিডিও তৈরি করে না, তো এরকম বড় একটা দুঃসাহস আমি দেখাচ্ছি, আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমার জন্য পথটা খুবই কঠিন হয়ে যায়। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নেব, এবং পরবর্তীতে আমরা এই দ্বিতীয় চ্যাপ্টারের কোনো একটা লেকচার নিয়ে হাজির হব, অথবা মানে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, কোনো একটা ভিডিও যে কোনো ক্লাসই হতে পারে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।